একাদশ মানবিক শাখার যুক্তিবিদ্যার ক্লাস, যুক্তিবিদ্যা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের যুক্তিবিদ্যার শিক্ষক আব্দুর রকিব তুষার। আজকে এই ক্লাসটা নিব। আমরা আজকে যুক্তিবিদ্যা সম্পর্কে একটা প্রাথমিক একটা সাধারণ আলোচনা করব, বইয়ের ভেতরে না গিয়ে, এবং আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা কোভিড মহামারীর সময় চলছে, তোমরা সকলেই জানো যে আমাদের ক্লাসরুমের যে ক্লাস, সেই ক্লাসটা আপাতত বন্ধ রয়েছে। আমরা অনলাইনে সবাই ক্লাস নিচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই ক্লাসটা নিচ্ছি। আমরা আশা করব যে তোমরা অবশ্যই তোমাদের ইউটিউবে অথবা ফেসবুকে বা মেসেঞ্জারে যেখানে তোমরা এই লিঙ্কটি পাবা, সেই লিঙ্কটি তোমরা ভিউ করবা, দেখবা, বারবার দেখবা। এটাই একটা সুবিধা আছে যে ক্লাসরুমে তো আমরা একটা লেকচার দিলে ওই একবারেই শেষ, কিন্তু এইখানে সুবিধাটা হচ্ছে তুমি বারবার ওই লিঙ্কটা ওপেন করে তুমি ক্লাসটা বারবার দেখতে পাচ্ছ। কোনো একটা বিষয়কে বুঝতে তোমার অনেক বেশি সুবিধা হবে। এইগুলি হচ্ছে তথ্য প্রযুক্তির সুবিধা। তো যাই হোক, আমরা মূল আলোচনায় আসি। আমাদের বিষয়টার নাম হচ্ছে যুক্তিবিদ্যা, ঠিক আছে? তো যুক্তিবিদ্যা বিষয়টার সাথে তোমরা আগে থেকে পরিচিত না। তোমরা এসএসসি লেভেলে যেই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করে এসেছো, সেখানে যুক্তিবিদ্যা ছিল না। পাশাপাশি তোমরা এসএসসি লেভেল শেষ করে কলেজে এসে ভর্তি হয়েছো, সেখানে যে সাবজেক্টগুলো নিয়েছো সেখানকার কিছু কিছু সাবজেক্ট তোমাদের কমন। যেমন তোমরা অর্থনীতি পড়ছো আগে, এখনো পড়ছো, সমাজ বিজ্ঞান, বাংলা, ইংরেজি, অঙ্ক, আরো যা যা আছে। কিন্তু এই যুক্তিবিদ্যাটা তোমরা এবারই প্রথম নিচ্ছ। এর আগে কিন্তু এই যুক্তিবিদ্যা সম্পর্কে তোমরা কোনো কিছু জানতে না। যেহেতু এটি একটি অজানা বিষয়, সেই কারণে এই বিষয়টা সম্পর্কে তোমাদের একটা ভীতি থাকতে পারে, একটা ভয় থাকতে পারে, একটা কৌতূহল থাকতে পারে, এবং সংশয় থাকতে পারে, জটিলতা থাকতে পারে। আমার আজকের ক্লাসে আমার কাজ হচ্ছে খুব সাধারণভাবে এই যুক্তিবিদ্যা বিষয়টাকে তোমাদের কাছে সহজবোধ্যভাবে উপস্থাপন করা, যেন তোমাদের এই ভীতিগুলো না থাকে। তোমরা যেন যুক্তিবিদ্যা জিনিসটাকে সহজভাবে কিভাবে বোঝা যায় সেই জিনিসটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমরা যুক্তিবিদ্যা বোঝার আগে আমাদের যে জিনিসটা জানা দরকার, সেটা হচ্ছে এই যুক্তিবিদ্যার একটা অংশ হচ্ছে কি, এই যে যুক্তি। আমরা এখানে আলাদা করে যদি আবার লিখি যুক্তি, এই যুক্তিটাকে আগে আমাদের বুঝতে হবে। যুক্তিটা বুঝবো, তারপরে তো যুক্তিবিদ্যার ব্যাপারটা আসছে, ঠিক আছে? তো এই যুক্তি জিনিসটা কি, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। এবার আমরা আলোচনায় আসি একটু। যুক্তি বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে কি, যে আমরা মানুষ, তাই না? মানুষ, আমরা এমন একটা জীব, যেই জীবটার ভেতরে আমাদের বুদ্ধিবৃত্তি নামক একটি গুণ আছে, অর্থাৎ মানুষের বুদ্ধি আছে, তাই না? এটা আমরা সকলেই জানি। অন্যান্য অনেক প্রাণীর বা উদ্ভিদের বুদ্ধিবৃত্তি নামক যে গুণটা, সেই গুণটা অনুপস্থিত। যদিও পরবর্তীতে এইটা নিয়ে বিতর্কের ব্যাপার আছে, আমরা সেই বিতর্কে যাচ্ছি না আপাতত। আমরা আপাতত ধরে নিচ্ছি যুক্তিবিদ্যার ক্লাসের খাতিরে যে কেবলমাত্র মানুষেরই বুদ্ধিবৃত্তি নামক গুণটি আছে, এবং বুদ্ধিবৃত্তি গুণটি থাকার কারণে মানুষ কি পারে, চিন্তা করতে পারে, তাই না? এটা আমরা সকলে জানি। চিন্তাটা আমরা বিবিধ রকমের হতে পারে, চিন্তার অনেক রকম ফের আছে, অনেক ধরন আছে, ঠিক আছে? চিন্তা হতে পারে, অনুমান হতে পারে, কল্পনা হতে পারে, ধারণা হতে পারে, এরকম অনেক রকম ভাবে আমরা চিন্তাকে শ্রেণী বিভাগ করতে পারি। এই যে চিন্তার মধ্যে যে কোনো চিন্তাই আবার চিন্তা না। মানে সহজ ভাষায় যদি বলি, যে চিন্তার মধ্যে যে চিন্তাগুলো আমরা বিচার বিবেচনা দিয়ে করি, সেই চিন্তাগুলোকে বলা যেতে পারে যথার্থ চিন্তা। ওই বিচার বিবেচনার মধ্য দিয়ে যে যথার্থ চিন্তাগুলো, এই চিন্তাগুলোর আরেকটা নাম আমরা বলতে পারি, সেই চিন্তাগুলোকে বলা যেতে পারে অনুমান। আর এই অনুমানটাকে বা ওই চিন্তাটাকে যখন আমরা ভাষায় প্রকাশ করি,
তখন সেটার নাম হচ্ছে যুক্তি। আমি আবার একটু পরিষ্কার করে বলি যে আমরা যখন চিন্তা করছি, সেই চিন্তাকে যখন আমরা ভাষায় প্রকাশ করি, তখন সেটাকে বলা হচ্ছে যুক্তি। বা আমরা এভাবে বলতে পারি, আমাদের চিন্তার মধ্যে যে একটা অংশ অনুমান, সেই অনুমানকে যখন আমরা ভাষায় প্রকাশ করছি, তখন সেটাকে আমরা বলছি যুক্তি। ঠিক আছে? এখন এই চিন্তা বা অনুমান, এই বিষয়গুলোর সাথে কিন্তু তোমরা আগে থেকেই পরিচিত। তাইলে যে যুক্তি থেকে আসছে যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা আমি পরে আসতেছি। তো যে যুক্তিবিদ্যা যারা পড়ে না, তারা কি যুক্তি জানে না, বা তারা কি চিন্তা করতে পারে না, বা তারা কি অনুমান করতে পারে না? একটা প্রশ্ন এসে যায় যে তার মানে অনুমান করতে গেলে, চিন্তা করতে গেলে আমাকে যুক্তিবিদ্যা করতে হবে? ব্যাপারটা ঠিক সেরকম না। আমরা আর একটু সহজ কয়েকটা উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। ঠিক আছে? আমরা সবাই কথা বলি, তাই না? সবারই আমাদের ভাষা আছে। ভাষার সাথে চিন্তার, ভাষার সাথে অনুমানের খুব নিবিড় একটা যোগাযোগ আছে। তো এই চিন্তা ছাড়া ভাষা কোনো কাজের না, আবার ভাষা ছাড়া চিন্তাটাও কোনো কাজের না। যে কারণে আমি বলছি, চিন্তাকে যখন আমরা ভাষায় প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলছি যুক্তি। আর আমি যেটা বলছিলাম যে তাহলে যুক্তিবিদ্যা না পড়ে কি আমি চিন্তা করতে পারবো না, বা আমি কি অনুমান করতে পারবো না? হ্যাঁ, এইটাই আমরা একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় কথা বলি, যারা শিক্ষিত, অশিক্ষিত, মানে লেখাপড়া জানে না বা জানে না, সবাই কিন্তু বাংলা ভাষায় কথা বলছে আমাদের এই বাংলাদেশের যে ভূখণ্ড, সেখানে। তো এই যারা আমরা লেখাপড়া করছি, তারা বাংলা ব্যাকরণটাকে পড়ি। কেন পড়ি? বাংলা ব্যাকরণটা আমরা পড়ি, বাংলাটাকে যখন আমরা লিখি, তখন সঠিকভাবে লেখার জন্য আমাদের বাংলা ব্যাকরণটার প্রয়োজন হয়। এছাড়া বাংলা ব্যাকরণের আমাদের তেমন কোনো প্রয়োজন হয় না। আমরা যখন বাংলা কথা বলি, তখন আমাদের বাংলা ব্যাকরণের খুব একটা প্রয়োজন হয় না। আমরা সাধারণ মানুষের কথা যদি বলি, যাদেরকে আমরা বলি নিরক্ষর মানুষ, যাদেরকে আমরা বলি অশিক্ষিত মানুষ, সেই সব মানুষের সংখ্যাই তো আমাদের দেশে বেশি। সেই সব মানুষের কথা যদি বলি, তাহলে কি দেখি? তারা কি বাংলা ব্যাকরণ জেনে কথা বলে? তা তো না, তারা বাংলা ব্যাকরণ ছাড়াই কথা বলে। তাহলে এটা কিভাবে সম্ভব? তার মানে ব্যাপারটা হচ্ছে, আমরা ব্যাকরণ ছাড়াই ভাষাকে প্রয়োগ করতে পারি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, ভাষাটাকে লিখিত রূপ দেওয়ার জন্য, সঠিকভাবে উপস্থাপন করার জন্য আমাদেরকে ওই ব্যাকরণের সাহায্য নিতে হয়। এইটা হচ্ছে ব্যাকরণের কাজ। ঠিক একইভাবে আমরা এটা বলতে পারি, এই যে যুক্তিবিদ্যায় এই যুক্তিগুলোকে সঠিকভাবে লিখিত রূপ দেওয়ার বিজ্ঞানটাই হচ্ছে যুক্তিবিদ্যা। অর্থাৎ যুক্তিবিদ্যা আমরা বলতে পারি চিন্তার বিজ্ঞান, চিন্তার ব্যাকরণ, অনুমানের ব্যাকরণ, অনুমানের বিজ্ঞান। যুক্তিবিদ্যাটাকে আমরা এইভাবে বলতে পারি। তাহলে যুক্তিটা কি বুঝলাম? যে অনুমানটাকে যখন আমরা ভাষায় প্রকাশ করছি, তখন সেটাকে আমরা বলছি যুক্তি। আর যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে যখন ওই অনুমানটাকে আমি সঠিকভাবে লিপিবদ্ধ করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করছি, সেইটাকে আমরা বলছি যুক্তিবিদ্যা। এবার আসা যাক, আমরা বারবারই একটা শব্দ ব্যবহার করছি, অনুমান, তাই না? এই অনুমানটা কি জিনিস সেটা আমরা একটু বুঝি। অনুমান, অনুমান বললাম না যে যুক্তির সাথে খুবই সম্পর্কযুক্ত। চিন্তা একটা প্রকার হচ্ছে অনুমান। এই অনুমানটাকে যখন ভাষায় প্রকাশ করি, তখন সেটাকে বলা হচ্ছে যুক্তি, তাই তো? এখন অনুমানটা কি? অনুমানটাও খুব সহজ একটা জিনিস, এটা সম্পর্কে আমরা আগে থেকেই জানি। অনুমান হচ্ছে, খুব সহজ ভাষায় যদি বলি, জানা থেকে অজানায় গমন। একটু কেমন লাগছে শুনতে? একটা উদাহরণ দিলে জিনিসটা খুব পরিষ্কার হয়ে যাবে। আমরা সচরাচরই মনে করো দূরে কোথাও ধোঁয়া দেখতে পাচ্ছি, ধোঁয়া, আগুন লাগলে যে ধোঁয়া হয়, ধোঁয়া দেখতে পাচ্ছি। দূরে ধোঁয়া দেখে আমি কি এখান থেকে আন্দাজ করতে পারছি না, বা অনুমান করি না, বা আমরা বলি না আরে ওখানে কি আগুন লাগছে নাকি? আমি কিন্তু আগুন দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি ধোঁয়া, তাই না? এই যে ধোঁয়া সম্পর্কে আমার ধারণা আছে, আর আমার এটাও জানা আছে যে ধোঁয়া থাকলে সেখানে আগুন থাকার সম্ভাবনা আছে। এই জ্ঞানটা আমি কাজে লাগাই, আমি বলছি কি আচ্ছা ওখানে কি আগুন ধরছে,
এই যে জানা থেকে, এটাই হচ্ছে জানা থেকে অজানায় গমন। অজানাটা মানে আমি জানি না যে ওখানে আগুন আছে কি নাই, কিন্তু আমি এটা জানি যে ধোঁয়া থাকলে সেখানে আগুন থাকে। তো দূরে কোথাও ধোঁয়া দেখে আমি অনুমান করে নিচ্ছি যে ওখানে আগুন ধরছে। তাইলে এই যে জানা থেকে অজানায় গমন করছি, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অনুমান। ঠিক আছে? আর এই অনুমানটাকে যখন আমি ভাষায় প্রকাশ করছি তখন সেটাকে বলছি যুক্তি। আর ওই যুক্তিগুলোকে বা অনুমানগুলোকে যথাযথভাবে, ব্যাকরণ সম্মতভাবে, নিয়ম সংক্রান্তভাবে যখন আমি লিখিতভাবে প্রকাশ করছি ভাষায়, তখন সেটার নাম হচ্ছে যুক্তিবিদ্যা। তাহলে আমরা যুক্তি জানলাম, অনুমান জানলাম। এখন এই অনুমানকে সাথে নিয়ে বা অনুমান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যদি বলি এভাবে যে মিথ্যাকে বর্জন করে সত্যকে অর্জন করার একটা সুশৃঙ্খল প্রক্রিয়া যেই বিদ্যা আমাকে শেখায়, সেই বিদ্যাটার নামই হচ্ছে যুক্তিবিদ্যা। খুব সহজভাবে আমি একটা যুক্তিবিদ্যার একটা সংজ্ঞা দিয়ে দিলাম। ঠিক আছে? এখন আরেকটু বলে নেই যে যুক্তিবিদ্যা আপাতত আমরা যেহেতু বলছি আজকে যে প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, সে কারণে এই সংজ্ঞাটাই মধ্যেই সীমাবদ্ধ থাকলাম। নেক্সট ক্লাসগুলোতে আমরা অসংখ্য যুক্তিবিদ্যার অসংখ্য সংজ্ঞা পাবো বিভিন্ন যুক্তিবিদের কাছ থেকে। যুক্তিবিদ কাদেরকে বলা হয়? যারা যুক্তিবিদ্যা নিয়ে চর্চা করে, যারা যুক্তিবিদ্যা নিয়ে কাজ করছে, তাদের বিভিন্ন মতবাদ, এই সমস্ত জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো, যাদেরকে আমরা বলি যুক্তিবিদ। সেখানে আমরা বিভিন্ন যুক্তিবিদের বিভিন্ন সংজ্ঞা বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে? তা আমরা এই অনুমান, যুক্তি, যুক্তিবিদ্যা মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। এখন যুক্তিবিদ্যা সম্পর্কে আর একটু সাধারণ আলোচনা, যুক্তি সম্পর্কে, যুক্তিবিদ্যা না বলে যুক্তি বলি বা অনুমান বললে আর একটু ভালো হয়। এই সম্পর্কিত সাধারণ আলোচনার মধ্যে আরেকটা খুব মজার জিনিস আছে, সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু এই বিষয়গুলোকে ব্যবহার করি। আমরা জেনে বুঝে কোন সময় করি, কোন সময় না জেনেই বা না বুঝেই করি, আমাদের অবচেতন ভাবেই করি। কেমন? ধরা যাক হঠাৎ আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, আমরা তাৎক্ষণিকভাবে অনুমান করে বলি যে এই বোধহয় বৃষ্টি আসবে। কিসের ভিত্তিতে বলি? কারণ অতীত অভিজ্ঞতায় আমি দেখেছি যে যখনই এরকম মেঘলা হয়ে যায় আকাশ, তখন বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে বা বৃষ্টি হয়। এই যে এইটাকে বলি আমরা লজিক, এইটাই হচ্ছে যুক্তি। তো ওই পূর্ব অভিজ্ঞতা আমার ছিল যে মেঘ হলেই বৃষ্টি হয়, সেই অভিজ্ঞতাকে কাজে লাগায় আমি আজকেও মেঘ হচ্ছে, আমি বলছি যে আজকে বৃষ্টি হতে পারে। বা আরেকটা উদাহরণ যদি দেই আমরা, যে তোমাদের মনে করো যে কোনো বন্ধু বা বান্ধবী কলেজে আসে, তাহলে তোমরা চট করে অনুমান করে ফেললা যে ও কি আসে নাই কেন, ও কি অসুস্থ। এই যে অনুমানটা করলাম আমরা, কেন করলো তোমরা এই অনুমানটা? তোমরা এটা জানো যে সে তো রেগুলার স্টুডেন্ট, সে তো প্রতিদিনই কলেজে আসে, আজকে আসেনি, তার মানে তার কোনো না কোনো সমস্যা হয়েছে, হয় সে অসুস্থ হয়েছে অথবা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, যেই হোক আর কি। তো এই যে অনুমান এবং যুক্তি আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রতিনিয়তই ব্যবহার করছি, এই প্রক্রিয়াটাই হচ্ছে যুক্তি বা অনুমান। আর এই প্রক্রিয়াটা আমরা যথাযথভাবে যখন করতে শিখবো, জানবো, সেইটার নাম হচ্ছে, যে বিদ্যাটা আমাদেরকে সেই প্রক্রিয়াটাকে সঠিকভাবে কাজ করার শেখাবে, সেই বিদ্যাটার নামই হচ্ছে যুক্তিবিদ্যা। এই হচ্ছে। আবার আরো সহজ আরো অনেক বিষয় আছে, যেমন আমরা এই যে ডিজিটাল যুগ, এখন এই ডিজিটাল যে মাধ্যমটা, কম্পিউটার বলি বা ডিজিটাল ভাবে যা কিছু ইকুইপমেন্ট, যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিসপত্র এই ডিজিটালি রান করে, মানে ডিজিটাল পদ্ধতির মধ্যে দিয়ে চলে, সমস্তটাই কিন্তু এই লজিকের উপর বেস করি। আমরা বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সেটাও লজিকের উপর বেস করে, আমরা গণিতের বিভিন্ন বিষয়ে সেটাও কিন্তু লজিকের উপর বেস করি। তার মানে লজিক খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের জীবনের বলতে পারি। তো সেই লজিকেরই একেবারে প্রাথমিক, একেবারে মৌলিক যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু আমরা যে কম্পিউটারের কথা বলছি বা গণিতের কথা বলছি বা বিজ্ঞানের বিভিন্ন মাধ্যমের কথা বলছি, যেখানে লজিককে ব্যবহার করা হয়, সেগুলো বিভিন্ন ফর্মে ব্যবহার করা হয়। আমরা যেগুলো পড়ছি সেগুলোর সাথে একটু ভিন্ন। আমরা এগুলো ভাষাগত দিকটা আলোচনা করছি, আর ওগুলো সিম্বলিক ভাবে বা প্রতীকী ভাবে সেখানে লজিককে ব্যবহার করা হয়, বা আরো অনেক বিষয় আছে, সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো।
তো এই গেল মোটামুটি আমাদের আজকে লজিক সম্পর্কে সাধারণ একটা আলোচনার ক্লাস। এবার আমি তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ দুই একটা বিষয় বললে আমরা এই ক্লাসটা শেষ করব, সেই বিষয়টার একটা হচ্ছে, আজকে প্রথম ক্লাস হয়ে গেল, এখন তোমাদের মূল দায়িত্ব হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই পাঠ্যপুস্তক কিনে ফেলবে যত তাড়াতাড়ি সম্ভব। যে কোনো রাইটারের পাঠ্যপুস্তক কেন, কোনো সমস্যা নেই, কিন্তু পাঠ্যপুস্তক তোমাকে কিনতেই হবে। মানে যেটা মূল বই, নোট বই বা গাইড বই কিনতে যাবে না, একেবারে টেক্সট বই, তোমার বোর্ড কর্তৃক অনুমোদিত যে টেক্সট বুক যুক্তিবিদ্যার আছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটোই কিনতে হবে একই সাথে। এর আগে ব্যাপার ছিল এরকম যে, সিস্টেমটা ছিল এরকম যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পার্টটা শুধু পড়ানো হতো, আর সেকেন্ড ইয়ারে এসে সেকেন্ড পার্টটা পড়ানো হতো। কিন্তু এখন সিলেবাস বা কারিকুলামের কিছুটা অদল বদল হওয়াতে এখন ফার্স্ট ইয়ারেই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোই পড়তে হয়, সেকেন্ড ইয়ারও ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোই পড়তে হবে। সে কারণে এখন থেকেই তোমাকে দুটো পার্টই কিনে নিতে হবে, এটা মাথায় রাখো। এবং শুধু কিনলেই হবে না, বইটা কেনার পরে বইগুলো পড়তেও হবে। আমি আজকে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা কি, যে তোমরা ফার্স্ট পার্ট বইটা যখনই হাতে পাচ্ছ, তখন ফার্স্ট পার্টের ফার্স্ট চ্যাপ্টারে যা কিছু আছে সেটা পড়া শুরু করো, রিডিং পড়া শুরু করো। বোঝো আর না বোঝো কোনো সমস্যা নেই, পড়তে থাকো। যে সমস্ত জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে আন্ডারলাইন করে রাখলা, একে ওকে একটু জিজ্ঞেসও করতে পারো বা আমার সাথেও যোগাযোগ করতে পারো, ঠিক আছে? কিন্তু পড়তে তোমাকে হবে, এইটা হচ্ছে প্রথম একটা কথা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইটাই, সেটা হচ্ছে শুধু যুক্তিবিদ্যার বই পড়লে হবে না, এটা তো পড়বাই, পাঠ্যপুস্তক তো পড়তেই হবে, সেই সাথে আরো অন্যান্য বিষয়ে যেগুলো আছে সেগুলো একটু পড়ার চেষ্টা করো। বিভিন্ন কবিতার বই পড়তে পারো, উপন্যাসের বই পড়তে পারো, গল্পের বই পড়তে পারো, যে কোনো বিষয়ের বই, প্রবন্ধের বই পড়তে পারো, ভ্রমণ কাহিনী পড়তে পারো। অনেক ধরনের বই বাজারে পাওয়া যায়, বা এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, হাতের মুঠোয় দুনিয়া। এখন তুমি মোবাইলে টিপলেই অনেক কিছু পেয়ে যাচ্ছ, ইউটিউবের মধ্যে অনেক কিছু পাওয়া যাচ্ছে, গুগলে সার্চ দিলে অনেক বই পাওয়া যাচ্ছে, সেই সমস্ত জিনিসগুলা তোমরা দেখতে পারো। এটা একটা বিষয় গেল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভ্রমণের কথা বলি আমি সবসময় সবাইকে, যে সময় পেলেই ঘুরতে বের হওয়া। এই ঘুরতে বের হলেও অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়, মানুষকে চেনা যায়, মানুষকে জানা যায়, মানুষকে মেশা যায়। এগুলোর মধ্য দিয়েও জ্ঞান অর্জন করতে হয়। শুধু যে পাঠ্যপুস্তক আর ক্লাস আর কলেজ আর এই শিক্ষক এর মধ্যেই জ্ঞান অর্জন হয় তা না, এটা খুব সামান্য একটা জায়গা। এর বাইরে গোটা দুনিয়াটাতে অসংখ্য উপায় আছে জ্ঞান অর্জন করবার, সেই উপায়গুলোকে কাজে লাগাতে হবে। তোমরা যখনই সময় পাবা, সুযোগ পাবা, ভ্রমণ করতে বেরো, ঘুরতে বের হবা। মোট কথা, এখন তুমি কক্সবাজার যাও বা তুমি বান্দরবন যাও, গেলে না অত দূর, তুমি হাতের কাছেই আছে তোমার কি বলে কান্তজির মন্দির আছে, সেখানে তুমি ঘুরে আসতে পারো। হাতের কাছে আমাদের দিনাজপুর শহরের একটু দূরেই রামসাগর আছে, সেখানে যেতে পারো। ঠাকুরগাঁ শহরের মধ্যে একটা খুব চমৎকার মিউজিয়াম আছে, মিউজিয়ামটার নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে নেই। এই একটা এনজিওর একটা মিউজিয়াম, এসডিও, এই এনজিওর একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা তো যেতে পারে। অসংখ্য চমৎকার চমৎকার জিনিস আছে সেখানে। বাংলাদেশের একমাত্র নদী মিউজিয়াম যেটা বলতে যদি বলি, নদীর উপরে ওখানে বাংলাদেশের বিভিন্ন নদীর পানি ওখানে কালেক্ট করা আছে, সব নাম দিয়ে তোমরা দেখতে পাবে। এছাড়াও আরো অসংখ্য জিনিস যেগুলো আমরা আমাদের ব্যবহারিক জীবনে ব্যবহার করতাম আগে, এখন করি না, এই ধরনের সংগ্রহ প্রচুর আছে। অর্থাৎ এক কথায় চমৎকার একটা মিউজিয়াম। সেই মিউজিয়ামটাতে তোমরা ঘুরে আসতে পারো। খুব বেশি কয়েক ঘন্টা লাগবে যেতে আসতে, সব মিলায় সবকিছু করতে। এই কাজগুলো করতে চেষ্টা করো। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে প্রকৃতিকে অনুধাবন করার চেষ্টা করতে হবে, অনুভব করতে চেষ্টা করতে হবে, উপভোগ করতে চেষ্টা করতে হবে। কথাগুলো একটু কঠিন মনে হচ্ছে, খুব বেশি কঠিন করে বলছি না, বাংলাতেই বলছি। এই যে এখন আমাদের প্রকৃতিতে কি কাল? শরৎকাল। এই শরৎকালের একটা একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে যে নীল আকাশ থাকবে, সাদা মেঘ থাকবে, আর বিভিন্ন দিকে নদীর ধারে বা এরকম জায়গাতে কাশ ফুল, কাশ বন,
এটা হচ্ছে শরতের বৈশিষ্ট্য, শরতের সৌন্দর্য। এক এক ঋতুতে আমাদের বাংলাদেশে দেখবা তোমরা এক এক রকম সৌন্দর্য, বর্ষার একরকম সৌন্দর্য, শরতের একরকম সৌন্দর্য, হেমন্তের একরকম সৌন্দর্য, শীতের একরকম, গ্রীষ্মের একরকম, বসন্তের আরেক রকম। তো এই যে প্রত্যেকটা ঋতু, এই ঋতুগুলোর যে একটা বৈচিত্র্যময় সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে উপভোগ করার চেষ্টা করতে হবে। তাহলে দেখবা যে মনটা ভালো থাকবে, তোমার সবকিছু করতে অনেক মনোযোগী হতে পারবা, তুমি সব মিলায়ে তোমার জীবনটাকে অনেক মানে অর্থপূর্ণ মনে হবে, বহুমাত্রিক মনে হবে, সুন্দর মনে হবে। এই হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবার ছিল, এই পাঠ্যপুস্তকের বাইরেও এগুলো বললাম। আর সবশেষে যেই কথাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা এখন সব থেকে বেশি জরুরি বলা, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই তোমরা বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে। কারণ তোমরা জানো যে কোভিড-19 নামক যে মহামারী চলছে আমাদের গোটা বিশ্ব জুড়ে, সেখানে এখন পর্যন্ত এই রোগের কোনো ভ্যাকসিন বাজারে আসেনি। বিভিন্ন গবেষণা চলছে এখনো, বাংলাদেশে তো এখনো আসেইনি। তা আমাদের ওই মাস্কটাই হচ্ছে আমাদের এখনকার ভ্যাকসিন, গরিবের ভ্যাকসিন বলতে পারো। বিভিন্ন ডাক্তাররা তাই বলছে যে মাস্ক পরলে তুমি মোটামুটি তাও কিছুটা হলেও সেফ থাকবা, নিরাপদ থাকবা এই রোগ থেকে। তাহলে অবশ্যই বাইরে বের হলে বা বেশি লোকের কাছাকাছি হলে সেখানে অবশ্যই মাস্ক পরে থাকতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবা। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি, আর সকলকে শারদীয় শুভেচ্ছা, অনেক ধন্যবাদ।